চায় বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। পাহাড় পরিমাণ দুর্নীতি হচ্ছে নিয়োগে, পাহাড় পরিমাণ দুর্নীতি চাকরির জন্য। আমরা দেখতে পাচ্ছি চাকরি প্রার্থীরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং তার পাশাপাশি তারা গান্ধী মূর্তির পাদদেশে রয়েছে, কিন্তু এর মাঝে নাকি একটা বড় দুর্নীতি ঢাকা পড়ে যাচ্ছে, মেঘে ঢাকা তারার মতন। আসলে নাকি 100 দিনের কাজের দুর্নীতি ঢাকা পড়ে যাচ্ছে বলে এতদিন ধরে চিৎকার করছিল বিরোধীরা। আজ আমরা কি শুনলাম? আজ আমরা শুনলাম যে নরেন্দ্র মোদীর 8 বছর উপলক্ষে যা যা প্রোগ্রাম আছে, যা যা অনুষ্ঠান আছে, সেই 8 বছরের ঠিক মাথায় আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি বললেন যে 100 দিনের কাজের টাকা 6 মাস 7 মাস ধরে আটকে আছে। 15 দিন অন্তর অন্তর যে টাকা পাওয়ার কথা 6 মাস 7 মাস ধরে আটকে আছে। আপনারা জবাব চান, জবাব দিতে হবে কাকে? না কেন্দ্রকে। এবার কেন্দ্রের তরফ থেকে যারা বরাবর ব্যাটিং করেন, অর্থাৎ শাসক দল যারা কেন্দ্রে রয়েছেন, বিজেপির যারা নেতারা রয়েছেন, দিলীপ ঘোষ রয়েছেন, তারা বলছেন যেখানে টাকা দেবে কি করে, এখানে তো পাহাড় পরিমাণ দুর্নীতি। যেখানে পুকুর হওয়ার কথা ছিল সেখানে ধান ক্ষেত, যেখানে হাত দিয়ে মাটি কাটার কথা ছিল সেখানে জেসিবি চলছে, যেখানে একের পর এক টাকাগুলো পাওনার কথা ছিল সাধারণ মানুষের, যারা ওখানকার গ্রামবাসী, সেখানে টাকা পাচ্ছে মুম্বাই দিল্লিতে যারা কাজ করতে গেছে সেই সমস্ত মানুষদের। অর্থাৎ এই গোটাটা একটা বিশাল চক্র, একটা বিশাল দুর্নীতির আড়ত হয়ে গেছে এবং সেই দুর্নীতির আড়ত নিয়ে আমরা ভয় পাচ্ছি। আমরা ভয় পাচ্ছি কারণ কি শিক্ষিত বেকারদের নিয়ে যে নিয়োগ দুর্নীতি হচ্ছে, সেই নিয়োগ দুর্নীতি হয়তো চোখে দেখা যাচ্ছে, কিন্তু আসলে কি যারা পড়াশোনাটা কম করেছেন, যারা কায়িক শ্রম খরচা করে 100 দিন কাজ করতে চান, তারা কি 365 দিনের এই দুর্নীতির সম্মুখীন হচ্ছেন? 100 দিনের কাজে কি তাহলে 365 দিনের দুর্নীতি হচ্ছে? তার জবাব চায় আজ বাংলা। 100 দিনের কাজে পরপর 4 বার দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে বাংলা। কোভিড কালেও শুধুমাত্র লকডাউন ছাড়া সেই কাজে ছেদ পড়েনি। মানুষ কাজ যেমন পেয়েছেন, দুর্নীতির অভিযোগও নেহাত কম নেই। 100 দিনের কাজে একাধিক দুর্নীতির পর্দাফাঁস তো রিপাবলিক বাংলাতেই দেখানো হয়েছে। কখনো পুকুর খননের নামে টাকা লোপাট, কখনো জেসিবি দিয়ে মাটি কাটা, কখনো আবার শাসক দলের নেতাদের আত্মীয়দের অ্যাকাউন্টে 100 দিনের টাকা ঢোকা। অভিযোগের তালিকা বেশ লম্বা। দুর্নীতির অভিযোগ উঠেছে তো কি হয়েছে? গলা চড়িয়ে কেন্দ্রকে আক্রমণ করতে কিন্তু বাধা নেই। পথে নেমে আন্দোলন করতে আপত্তি কোথায়? বিরোধীরা সরকারের বিরুদ্ধে সুর চড়ালেও শাসক দলের সংখ্যার সামনে তো ধোপে টিকছে না। অগত্যা উপায় একমাত্র আইন আদালত। রাজ্যে রেকর্ড পরিমাণ কর্মদিবস তৈরি হয়েছে বলে দাবি নবান্নের, কিন্তু সেই কর্মদিবসের কতটা লাভ মাঠে ঘাটে কাজ করা মানুষ পেয়েছেন, সেই প্রশ্ন আজ তুলব আমরা। আজ সাধারণ মানুষের হয়ে মাঠে ঘাটে যারা কাজ করেন তাদের হয়ে জবাব চাইছে বাংলা। শুরুতেই নজর রাখবো আজকের বিশেষ প্রতিবেদনে, তারপর আসছি ডিবেটে। আমি এখন পুকুরে সাঁতার কাটতে কাটতে উঠছি, দেখো এই যে পুকুরটা দেখতে পেলাম, আমি যে পুকুর থেকে বেরিয়ে এলাম, স্থানীয় যে পঞ্চায়েত প্রধান তিনি কিন্তু এই জমিটাকেই দেখিয়েছেন এই জমিতেই কাটা হয়েছে পুকুর, আদৌ কিন্তু হয়নি। চলতি মাসের 8 তারিখেই রিপাবলিক বাংলায় দেখানো হয়েছে কিভাবে একটি চাষের জমিকে পুকুর দেখিয়ে 100 দিনের কাজের টাকা আত্মসাৎ করা হয়েছে। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে 100 দিনের কাজের নামে দুর্নীতি চলছে। নদিয়ার নাকাশিপাড়ার মতোই ছড়িয়ে ছিটিয়ে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। কেন্দ্রের পাঠানো 100 দিনের টাকা পকেটে ঢুকছে তৃণমূলেরই এক শ্রেণীর নেতাকর্মীদের, এমনটাই অভিযোগ। অবশ্যই 100 দিনের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য আকচি নতুন কিছু নয়। কেন্দ্র 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, অবিলম্বে সেই টাকার দাবিতে রাজ্য জুড়ে ব্যাপক কর্মসূচির কথা রবিবারে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পুরুলিয়ার প্রশাসনিক বৈঠকেও 100 দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা। 100 দিনের কাজে তো লোকে মাইনেও পাচ্ছে না, তার কারণ হচ্ছে ডিসেম্বর মাস থেকে কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। যে 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার ইমিডিয়েট দিতে হবে, এটার উপরে প্রোগ্রাম আমি কালকে অ্যানাউন্স করেছি। 100 দিনের কাজের টাকা নিয়ে অবশ্য মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ। হেঁটে হেঁটে যান না দিল্লি, আবার শরীরও ভালো থাকবে আর দেখা করে আসবেন মোদির সঙ্গে, ওটাই বাকি আছে। এত হাঁটাহাঁটি করেন, দিল্লি মার্চ হোক,
পশ্চিমবঙ্গকে সবচেয়ে বেশি 100 দিনের টাকা দেয়, আর সবচেয়ে বেশি দুর্নীতি লুটপাট। ওনার পার্টি চলছে ওই টাকায়, ওনার নেতারা বেঁচে আছে 100 দিনের টাকা লুট করে। সাধারণ মানুষ জানে। দিলীপকে পাল্টা জবাব দিতে অবশ্য দেরি করেনি তৃণমূল নেতৃত্ব। যারা 100 দিনের কার্ড আছে, 100 দিনের যাদের নাম লেখানো হচ্ছে, ডিপার্টমেন্ট থেকে যেটা পাঠানো হচ্ছে কেন্দ্রের থেকে, সেই টাকা সরাসরি আসার কথা, আর সেই টাকা সরাসরি যেটা দেওয়ার কথা সেইটা কেন্দ্র দিচ্ছে না। 100 দিনের কাজ নিয়ে বিস্তর দুর্নীতির অভিযোগ আগেও একাধিকবার উঠেছে। কখনো জব কার্ডের নামে দুর্নীতির অভিযোগ, কখনো 100 দিনের কাজের টাকা ঢুকেছে শাসক দল ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে, আবার কখনো মৃত ব্যক্তি অথবা জেলবন্দীদের নামেও প্রচুর টাকা জাল করে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। সব অভিযোগে কি মিথ্যে? কেন্দ্র রাজ্য তরজা চলতেই থাকবে, কিন্তু এই তরজার জাঁতাকলে পিষছে সেই সব খেটে খাওয়া মানুষরা যাদের সংসার চলে 100 দিনের কাজ করে। রিপাবলিক বাংলা। আমার মনে আছে যখন ইউপিএর আমলে 100 দিনের কাজ, যখন এই ভাবনাটা ভাবা হয়েছিল, তখন গোটা দেশ জুড়ে হয়তো বিক্ষোভ হয়েছিল, গোটা দেশ জুড়ে হয়তো প্রতিবাদ হয়েছিল, সমালোচনা হয়েছিল, কিন্তু আখেরে গোটা দেশ জুড়ে কিন্তু একটা সিদ্ধান্তে পৌঁছানো গেছিল যে 100 দিন হয়তো এই মেহনতি মানুষেরা, খেটে খাওয়া মানুষেরা, দারিদ্র সীমার নিচে থাকা মানুষগুলো কিছুটা হলেও শান্তি পাবে, প্রান্তিক মানুষগুলোকে কিছুটা হলেও রিলিফ দিতে পারবে সরকার। আর সেটাই তো কাজ রাজ্য সরকার এবং কেন্দ্রের। সেই রিলিফটা কি আদৌ দিচ্ছে না নিজের পকেট ভরছে নেতারা, সেই নিয়েই আজকের তর্ক। 100 দিনের কাজে 365 দিন দুর্নীতি হচ্ছে, না কেন্দ্রের কাজটা করছে না, নাকি আসলে রাজ্য টাকা পাচ্ছে কিন্তু আসলে যে যে জায়গায় টাকাটা খরচ করার কথা সেটা হচ্ছে না। এই মুহূর্তে যারা রয়েছেন আমার সঙ্গে আলাপ করিয়ে দিন, রয়েছেন সজল ঘোষ বিজেপি মুখপাত্র, রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায় বিজেপি মুখপাত্র, রয়েছেন শামীম আহমেদ আইনজীবী, একজন তৃণমূল কংগ্রেস মুখপাত্র, রয়েছেন দেবাংশু ভট্টাচার্য, রয়েছেন সৌরভ হালদার রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন শামীম আহমেদ আইনজীবী, রয়েছেন সমীর পুতুদুন্ডু পিডিএস নেতা। আমি প্রথমেই সন্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব এবং তারপরে সজলবাবু, দেবাংশু দুজনেই স্টুডিওতে আছে আমাদের সঙ্গে, মীনাক্ষী আছে, আমি আছি। সন্ময়বাবু, হচ্ছেটা কি গোটা বাংলা জুড়ে? যেভাবে প্রতিবার আপনাদেরকে বলার সুযোগ দেওয়া হয়, আপনারা বলেন, সব করেন, কিন্তু আসলে 100 দিনের কাজ, আমরা তো শিক্ষিত বেকারদের নিয়ে সারাদিন ধরে খবর করছি, নিয়োগ নিয়ে খবর করছি, কিন্তু তারা পড়াশোনা করে একটা চাকরি পাওয়ার জন্য অপেক্ষা করছে। কিন্তু এই মানুষগুলো যারা 100 দিনের কাজের টাকাটা পাওয়ার কথা, তারা কি আদৌ পাচ্ছে না? আপনারা গোটাটা ডাহা মিথ্যা কথা বলছেন। তার একটাই কারণ হচ্ছে কেন্দ্র আসলে টাকাটা দিচ্ছেই না বাংলাকে। আবার বাংলার সাথে বাংলা বিদ্বেষী মনোভাব করছে কেন্দ্র। সাময়িক একটা কথা প্রথমেই বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে 100 দিনের কাজটা কখনো চাকরি বা কর্মসংস্থান নয়, এটা কিছুটা ভর্তুকি, অর্থাৎ মানুষের জীবন জীবিকা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা আর্থিক সংস্থান কিছুটা করা, এবং সেইখানটায় সব থেকে বেশি সাধারণ গরিব মানুষরা উপকৃত হন সেই টাকাটায়। ফলে স্বাভাবিকভাবে সেই জায়গাটা যদি টাকাটা চুরি যায়, এবং যেহেতু এটা গ্রাম বাংলায় বেসিক্যালি কাজটা অপারেশনটা হয় গ্রাম বাংলায়, সেই গ্রাম বাংলায় যদি চুরিটা যায় তখন আখেরে ক্ষতিটা কার হয়? গরিব মানুষ, সব থেকে প্রান্তিক মানুষ। আর সেই প্রান্তিক মানুষের চ্যালেঞ্জ করার জায়গাটা কিন্তু থাকে না, তারা চট করে আদালতে যেতে পারে না, চট করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গিয়ে কমপ্লেন লজ করতে পারে না, ফলে তাদের গিলতে হয়। জব কার্ড ডিস্ট্রিবিউশনে কি সাংঘাতিক গণ্ডগোল এই পশ্চিমবঙ্গে নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমি শুধু একটা জেলার কথা স্পেশালি বলবো, মালদহ জেলায় সাম্প্রতিককালে অ্যাকশন প্ল্যান, দু ধরনের জিনিস এটাকে অপারেট করার জন্য কাজে লাগানো হয়। একটা হচ্ছে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান যাকে বলে অ্যাপ, আরেকটা সাপ্লিমেন্টারি অ্যাকশন প্ল্যান যাকে বলা হয় স্যাপ। এই দুটোকে মেলাতে গিয়ে জেলা প্রশাসন নিজেরা দেখছে কি সাংঘাতিক গণ্ডগোল। সেখানকার যিনি অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী, তিনি নিজে ধরেছেন রাজ্য সরকারে শেষ পর্যন্ত, মানে কেন্দ্রীয় সরকারের নোটিশ পাওয়ার পর তিনি যখন পর্যবেক্ষণ করতে যান, দেখেন পুরাতন মালদা, চাঁচল 1-2, বামনগোলা, রতুয়া 2, হরিশ্চন্দ্রপুর 1, হরিশ্চন্দ্রপুর 2, 7টা ব্লকেই গণ্ডগোল। 146টা গ্রাম পঞ্চায়েতে যখন অপারেশন স্টার্ট হয়েছে, সেখানে শুরুতেই দেখা যাচ্ছে 7টাতেই এই গন্ডগোল, এবং এটা সেন্ট্রালের কাছে রিপোর্টটা তিনি দিতে বাধ্য হয়েছেন। ফলে স্বাভাবিকভাবে যে অ্যাডিশনাল ডিএম দের রিপোর্টের ভিত্তিতেই টাকাটা বন্ধ হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যখন ইন্সপেকশন হচ্ছে তখন তো সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিনিধি যারা, তারা এই মানে অ্যাডিশনাল খাতায় কলমে আছে কিন্তু বাস্তবে নেই, যেটা আমরা দেখিয়েছি বারবার। এবার আমি যে জায়গাটা আসতে চাইছি সেটা হচ্ছে যে প্রান্তিক মানুষের, আপনারা বারবার দেখিয়েছেন, রিপাবলিক তো বহুবার দেখিয়েছেন, উত্তর দিনাজপুরে একটা গ্রামে 42 লক্ষ টাকার পুকুর কাটা হয়েছে, অথচ পুকুর কাটা হয়নি। মানে মালদহ জেলার তো এন্টায়ার মালদহ জেলাতেই বারবার আপনারা দেখিয়েছেন, বিভিন্ন সময় দেখিয়েছেন, আজকেও আপনারা দেখানোর চেষ্টা করছিলেন। ফলে স্বাভাবিকভাবে প্রান্তিক মানুষের টাকাগুলো যদি লুট হয়ে যায়,
চুরি হয়ে যায়। কোনোদিন দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশাসনিক সভায় বসে বলতে কোনো চুরি করা চলবে না, কোনো পঞ্চায়েতে কোনো 100 দিনের কাজে টাকা চুরি করা চলবে না, অথচ তিনি কি বলেন 100 দিনের কাজে টাকা পাচ্ছে না বলে মানে সাধারণ টাকা মানুষরা আসছে টাকা কিন্তু পাচ্ছে টাকা না। চুরি যাচ্ছে, যার না, জন্য টাকা সাধারণ পাচ্ছে মানুষের না বলে কাছে উনি চিৎকার পৌঁছচ্ছে করছেন, না। কিন্তু দেবাংশু, যারা চুরি করছেন তাদের নিয়ে কেন কথা বলবেন? বেশ, দেবাংশুর কাছে যাই। দেবাংশু, 2021-22 অর্থবর্ষে দেশের মধ্যে সেরা কর্মসংস্থানের ক্ষেত্রে 100 দিনের কাজে বাংলা ম্যান কস্ট চুরি করা হচ্ছে। যেখানে 500 জনের কাজ রয়েছে সেখানে হয়তো দেখানো হচ্ছে 700 জন কাজ করেছে, কিন্তু আদৌ সেখানে কজন করেছে সেই বিষয়ে দ্বন্দ্ব রয়েছে। বাকি টাকাটা ঢুকে যাচ্ছে নেতা মন্ত্রীদের পকেটে, এমন অভিযোগ শুধুমাত্র মালদা কেন, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ সব জায়গাতেই আসছে। কেন এই ধরনের অভিযোগ হবে যেখানে এত বাংলা শিরোপা পাচ্ছে 100 দিনের কাজে? প্রথম কথা হচ্ছে একটা অভিযোগ করলেই হলো না, সেই অভিযোগটা প্রমাণ করতে হবে। এখন বিষয়টা হচ্ছে একটা মানে আমরা ছোটবেলায় বিভিন্ন জায়গায় দেখতাম অনেক নীতিকথাও ছিল, সেই নীতিকথা বাগধারাগুলো বাদ দিয়ে সহজ ভাষায় যদি বলি যে নিজে ছড়িয়ে ফেলে অন্যকে নেতা আনতে বলা, এটা একটা কথা আছে। মানে কে ছড়িয়েছে? আমি ওটাই বলছি, অবশ্যই কেন্দ্রীয় সরকার, অবশ্যই বিজেপি। মানে কেন্দ্রীয় সরকারের এই নির্দিষ্ট করে যে যে অভিযোগগুলো বললেন সন্ময় বাবু, মালদায়, রতুয়ায়, চাঁচলে সমস্ত জায়গাতে যেখানে কাজ হয়ে যাচ্ছে, যেখানে ভুয়ো মাস্টার রোল তৈরি করছেন পঞ্চায়েত সদস্য, সেখানে কেন্দ্রের কি ভূমিকা? আমি ওটাই তো বলছি। আমি হাই তুললে যদি আপনি বলে দেন কি করে হবে বলুন, অন্তত কাস্তে দিন। আচ্ছা, আমি যেটা বলতে চাইছি যে কেন্দ্রীয় সরকারের নিজস্ব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 2020, এই 2021-22 আপনি যদি দেখেন, সেই যে সমস্ত রাজ্য মিলিয়ে যে মানরেগার খাতে তারা যে বরাদ্দ করেন, সেক্ষেত্রে সেই গোটা ফান্ড এখন মাইনাসে রান করছে, যেটা -8,686 কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের যে মানরেগা ফান্ড, 21টা রাজ্য এইটার মধ্যে প্রবলেমে আছে। তার মধ্যে অবশ্যই যেহেতু বাংলা সবচেয়ে বেশি ম্যান্ডেটস ক্রিয়েট করে, বাংলা সবচেয়ে বেশি কর্মী যাদেরকে এমপ্লয়মেন্ট দেয়, এই বছর সম্ভবত প্রায় 1,11,00,000 কাছাকাছি বাংলা কর্মী মানে কর্মসংস্থান সাধারণ মাথা পিছু করতে পেরেছে, এবং যেটা ভারতবর্ষের মধ্যে তারা প্রথম স্থান দখল করেছে। তো এই যে 21টা রাজ্য প্রবলেমের মধ্যে আছে, তো এক্ষেত্রে দিলীপ বাবুরা শুধু পশ্চিমবঙ্গের কত দেখাচ্ছেন কেন? পশ্চিমবঙ্গের, আমরা তো বলছি পশ্চিমবঙ্গের সমস্যাটা বেশি, কারণ আমরা এখান থেকে বেশি মানুষকে কাজ দিই, বেশি শ্রম দিবস তৈরি করি, সেই কারণে আমাদের সমস্যার জায়গাটা আরো বেশি হচ্ছে। কিন্তু এই 21টা রাজ্যের মধ্যে তো বিজেপি শাসিত রাজ্য আছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, চেনার এরকম হাওয়ায় ভাসিয়ে দেন। ময়ূকদা, আপনাদের স্টুডিওতে বসে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে এই সন্ময়দারা এসে রোজ কি বলতেন, যেখানে বিরাট দুর্নীতি হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, ঠিকঠাক মানুষ পাচ্ছে না। অথচ কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল লেভেল মনিটরিং টিম বাংলায় এসছিল, স্বাভাবিকভাবে প্রত্যেকটা রাজ্যেই যায়, বাংলা তো এসছিল, তো এখান থেকে এই অভিযোগগুলো গেছিল তাদের কাছে, যেমন সন্ময়বাবুরা করে থাকেন। তো সেই ন্যাশনাল লেভেল মনিটরিং টিম বলেছে আবাস যোজনা নিয়ে যে অভিযোগ এসছে তার অধিকাংশই অভিযোগ তারা মিথ্যা বলে পেয়েছেন। না, কিন্তু 100 দিনের কাজ নিয়ে কি 100 দিনের কাজে দেবাংশু সব এই যে বিষয়টা মিথ্যে পাওয়া নিয়ে হ্যাঁ, এর আগের অভিযোগগুলো যখন মিথ্যা প্রমাণিত হচ্ছে, তখন সন্ময়বাবুরা একদম চুপ করে যাচ্ছেন। যখন তাদেরই সরকার বলে দিচ্ছে, তাদেরই সরকার যখন ডেটা দিয়ে দিচ্ছে, তারা চুপ করে যাচ্ছে। কিন্তু আমি সজল ঘোষ তোমার পাশে বসে আছি, আমি চাইবো সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টের লাইন বলি। সুপ্রিম কোর্ট 2016 নিয়ে যখন বিভিন্ন স্টেট মিলে এটা নিয়ে বলা হয়, সুপ্রিম কোর্ট কিন্তু একটা সোজা ভাষায় বলেছিল, এ ক্লিয়ার কনস্টিটিউশনাল ব্রিচ যদি কেন্দ্রীয় সরকার টাকা মেটাতে অস্বীকার করে বা টাকা মেটাতে দেরি করে। আজকে রাজ্যকে কেন্দ্রীয় সরকার পরামর্শ কি দিচ্ছে, সব রাজ্যগুলো তাদেরকে কি পরামর্শ দিচ্ছে? আনঅফিশিয়ালি মৌখিকভাবে পরামর্শ দিচ্ছে, আপনারা একটা ফান্ড অ্যালট করে। কিন্তু ধরো দেবাংশু, আমি শুধু তোমাকে একটা প্রশ্ন করতে চাই। ধরো তুমি আমাকে এই পেনটা ধরো আমি তোমার থেকে কিনছি, আমি তোমাকে টাকা দিলাম, এবার তারপরে তুমি বললে আমি তো পেনটা আপনাকে দিইনি, কেনাই হয়নি, বা আমি বললাম যে কই আমি তো পেনটা পাইনি, আপনাকে টাকা দেবো কেন? যেখানে বলা হচ্ছে যে তুমি বলছো যে টাকা আটকে দেওয়া হচ্ছে, কিন্তু তার পাশাপাশি সন্ময় দাস, সজল দ্বারা চিৎকার করে বলছে যেখানে এত লেভেলের দুর্নীতি হয়েছে সেখানে টাকা আটকাচ্ছে, যেখানে পুকুর হওয়ার কথা সেখানে ধান ক্ষেত হয়েছে। ময়ূকদা, আপনি তো এখনই আমাদেরকে সর্বভারতীয় মানে ক্ষেত্রে সব রাজ্যে ক্ষমতায় আছি বলে দিচ্ছেন। তৃণমূল কি 21টা রাজ্যে ক্ষমতায় আছে? না, পশ্চিমবঙ্গের না, এই 21টা রাজ্য তো একই প্রবলেম ফেস করছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা, তাকে বাদ দিলে 21টা রাজ্যের বিরোধীরা কি বারবার চিৎকার করে সজল ঘোষের মতন বলছে? সজল ঘোষ ডিবেটে আছে, অধিকাংশ রাজ্যগুলো এনডিএ বা তাদের বিজেপি ডাইরেক্ট শাসন করছে। তাহলে তাদের তো বেশি দেয়, তাদের তো বেশি দেয়, তাদের টাকার দরকার। প্রবলেম তো সেখানে, তাদের বেশি দেয়। এর আগের ডিবেটে বলেছে, তাদের আগের ডিবেটে এরা বলে যে সেখানে বেশি টাকা পাওয়া যায়, এখানে কম পাওয়া যায়। যাই হোক, আমরা তো বেশি দিচ্ছি রে বাবা, আমাদের তো চাওয়াটা বেশি। তোমার কথা বলি। হ্যাঁ বলো।
আমি প্রথম শুরু করব ময়ূকদা আপনাকে দিয়ে। পড়াশোনা কম করেছে তারা 100 দিনের কাজ করে না। পশ্চিমবঙ্গের যে অবস্থা, আমি একজন কাউন্সিলর হওয়ার পর বুঝতে পেরেছি, গ্র্যাজুয়েশন করা ছেলেরাও এখন 100 দিনের কাজ করছে, 202 টাকা ডেলি ওয়েজেস। না, সেটা তো তার শিক্ষাকে তাহলে অপমান করা হচ্ছে। কি করবে, উপায় কি আছে? আমি কোনো কাজকে ছোট বড় করছি না। পেট শিক্ষা মানে না, পেট চায় ভাত। কি করবে, সংসারটা কি করে চলবে? যাক, এতটাই খারাপ অবস্থা নাকি পশ্চিমবঙ্গে? এটা পরে তোমার কাছে আসছে, আমি পরে আসছি ওটা। কিন্তু সজলদা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বললেন। ঠিক ঠিক ওই তো আপনি পরে অবশ্যই আসবে একদম। কথা হলো গ্র্যাজুয়েশন করে, পোস্ট গ্র্যাজুয়েশন করে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ করবে। এখনই গেলে আমি দেখিয়ে দেবো। এটাই না, না, সজলদা একদম ঠিক কথা বলেছেন। এটা কারণ হচ্ছে 2 কোটি চাকরি তো বছরে হয়নি, যেটা মোদিজি প্রতিশ্রুতি দিয়েছেন। 1 কোটি চাকরি দিয়েছে, মানে প্রতি 10 জন মানুষে একজন 100 দিনের কর্মী আছে। ভেরি গুড। তো আমার যেটা বলার কথা হচ্ছে যে এতদিন প্রথমত জানতাম যে টাকাটা বন্ধ না করলে জানতেই পারতাম না যে টাকাটা কেন্দ্র সরকার দেয়, রেশনের চালের মতো। এটাও জানতাম যে দিদি দেন, দিদি বলেছিলেন তাই। দেবাংশু বলছে কর্মদিবস, জামাই ষষ্ঠীর দিন ছুটি দিয়ে পশ্চিমবঙ্গে নাকি এরা কর্মদিবসের সৃষ্টি করেছে। খুব ভালো কথা। আপনাকে একটা সহজ প্রশ্ন করি, বাজারের হিসেব যদি মাকে সঠিকভাবে না দেওয়া যায়, তাহলে মা পরের দিন বাজার করতে অন্য কাউকে পাঠানোর কথা ভাবেন। আরে ওটা তো তাও বাপের টাকা, বাবার টাকা। এটা তো কারোর বাবার টাকা নয়, এটা তো একটা সরকারি টাকা। এটা তো দিদি বলতে পারেন না যে আমি দিলাম, এটা মোদিজি এরকম বলেন না, এটা তো সরকারের টাকা। এই সরকারের টাকা যদি তুমি নিয়েছো, তুমি যদি হিসেব না দাও, তাহলে সে টাকা তো বন্ধ হবে। সবথেকে সজল একটা কথা বলি, আমি রাজ্য সরকার নিজেরা হিসেবটা বলছি, দিতে পারবে না। এখানে বলছে অভিযোগ করলেই প্রমাণ করতে হবে। আমি এখানে বসে, আপনারা এক্ষুনি দেখাচ্ছিলেন একজন সাংবাদিক, তিনি একটা ঘাসবন থেকে উঠে দাঁড়িয়ে বললেন সাঁতার কাটছি। এটারও প্রমাণ চায় ওরা, চাইতেই পারে, প্রমাণ করতে হবে। সবকিছু প্রমাণ না করলে হবে না। এবার প্রবলেম হচ্ছে যে অ্যাওয়ার্ড যখন মোদিজি দেন, 100 দিনের সবচেয়ে ভালো কাজ করেছে, কারণ এতদিন তো হিসাবটা ধরেনি। যখন হিসাব ধরছে তখন দেখা যাচ্ছে এখানে পুকুর চুরি হচ্ছে, এখানে ম্যান্ডেজ ক্রিয়েট হয়েছে। ম্যান্ডেজ যদি অনেকগুলো লোককে, বেশি বেশি লোককে যদি না ঢোকানো যাবে, আমি আমার অঞ্চলে দেখেছি আগের কাউন্সিলর যিনি ছিলেন, তিনি তার শালা ভগ্নিব সবাইকে ঢুকিয়ে রেখে দিয়েছিলেন। এরা কোনোদিন কাজ করেনি, এবং এরা দারিদ্র সীমার নিচে নয়, এরা অনেক টাকার মালিক, বিরাট বিরাট রিসর্ট, বাড়ি গাড়ি সব আছে এদের। কিন্তু 100 দিনের টাকাটাও, 5000 টাকাটাও এরা ছাড়তো না। এখন বলছে যে হাই তুললে নাকি অন্য কেউ প্রতিবাদ করে ওঠে। আমার মনে হয় এই সব সাবজেক্টে দেবাংশুদের হাই তোলা উচিত। এগুলো নিয়ে কিছু প্রতিবাদ করতে গেলে বাংলার মানুষ, আচ্ছা, বিরোধীরা না হয় অভিযোগে বলছে, কিন্তু বিরোধীদের এই অভিযোগের ভিত্তিতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আপনি তো বারবার নানান সময়, ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে বিভিন্ন সময় ডিবেটে এসে, এখানে ডিবেট টেবিলে বসে বলেছেন যে না, ব্যবস্থা নেওয়া হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই জায়গাটা দেখান। আমি যদি ঘটনা ধরে ধরে বলি যে 100 দিনের কাজে যে দুর্নীতি, তাতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, আমি যদি ঘটনা ধরে বলি, মালদার চাচলে 100 দিনের কাজে যে পঞ্চায়েত আর উপপ্রধানের বিরুদ্ধে, সেখানে পঞ্চায়েত প্রধান আর উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ ছিল, ব্যবস্থা নেওয়া হয়নি বলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যিনি অভিযোগকারী, তিনি হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত এগিয়েছে বিষয়টা। তাহলে ব্যবস্থা কোথায় নেওয়া হচ্ছে? আপনাদের চ্যানেলে আমি গত 1 মাসে এমন কিছু ব্রেকিং নিউজ দেখেছি। ব্রেকিং নিউজ শুধু নয়, শিরোনাম, তারপরে আপনারা যে বিভিন্ন সময় খুব স্পিডে নিউজগুলো দেখান, তাতে বহু দেখেছি। হ্যাঁ, ওই সময় বহু নিউজে দেখেছি যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য গ্রেফতার হলেন, টাকা 9-6 অভিযোগে তৃণমূলের কাউন্সিলর গ্রেফতার হলেন। আপনারা কয়েকদিনে রিপিট দেখেন, আমি 1 মাসেই প্রচুর দেখেছি। 100 দিনের কাজে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমি একটু বলছি, আপনি ওই ঘটনাগুলোর ডিটেইলস জানুন তো, যারা পঞ্চায়েত সদস্য গ্রেফতার হচ্ছেন তারা কি কারণে হচ্ছেন। আপনি তো বলবেন, যারা আমি তো বিরোধীদের অভিযোগ বলছি। এক সেকেন্ড, পশ্চিমবঙ্গে 77,000-এর কাছাকাছি বুথ রয়েছে। পশ্চিমবঙ্গে কয়েক হাজারের কাছাকাছি গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সদস্য রয়েছে। আমি তো সবারটা জেনে বসে নেই কে কবে কখন কি জন্য গ্রেফতার হচ্ছে, এটা অতি মানবের পক্ষে সম্ভব না। আমার সাজলদা একটু আগে বললে তো, আমার তোমার সময় বলিনি, তাই সঞ্চালিকা প্রসঙ্গে ক্লিয়ার করে নি একটু, ঠিক আছে? তো এইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এবার সজলদা 3টে কথা বললেন। প্রথম কথা হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে 100 দিনের কাজ করছে, কি করবেন? প্রধানমন্ত্রী পকোড়া ভাজতে বলে দিয়েছে। এই প্রধানমন্ত্রী ক্ষমতা আসার আগে 2014 সালে চপ পকোড়া একসাথে খান মুড়ি দিয়ে। দাদা, তুমি একটু আগে বলো না ভাই, কেন নিজেরটাই নিজে ইয়ে করছো মোদিজির মতো? আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে একটা জায়গা হচ্ছে, তার জন্য তোমায় মেহুল ভাইকে খুঁজতে হবে। এখন কথাটা হচ্ছে অনেকগুলো জায়গা রয়েছে। প্রথম জায়গাটা হচ্ছে 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতা আসার আগে 2 কোটি চাকরির কথা বলেছেন। সেটা কি শুধু গুজরাটের লোক, তার মধ্যে বাংলা ইনক্লুডেড নয়? তাতে গ্র্যাজুয়েশন করে কি পাচ্ছেন না পাচ্ছেন সেটা সজলদা কি করে কথা বলছেন, কোন লজ্জায় কথা বলছেন আমি জানি না। আমি 3টে পয়েন্ট ক্লিয়ার করি। তুমি যে কথাটা বললে সন্ময়বাবু উত্তর দিক না। সন্ময়বাবু নিজেও কেন্দ্রীয় সরকারের সাথে বিভিন্ন ভাবে যুক্ত আছেন, সন্ময়বাবু উত্তর দিন।
না আমি একটা যে এই চাকরির কথা, এবং এটাও তো সত্যি কথা, না, ফেডারেল স্ট্রাকচারে শুধু চাকরি কেন্দ্র দেয় না, রাজ্যও দেয়। না, আমি দেবাংশুকে পরে জিজ্ঞেস করছি, পরে রাজ্যের কি চাকরি? আমি আবারও বলছি 100 দিনের কাজটা কখনো চাকরি নয়, আর এটা ভর্তুকি, প্র্যাকটিক্যালি একটা ইনস্ট্যান্ট কিছু আর্থিক সাহায্য করা, এবং সব থেকে প্রান্তিক গরিব মানুষগুলো সেই টাকাটা চুরি যাচ্ছে। কোনোদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি একাধিক প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রী প্রত্যেক দিন প্রত্যেক মিনিটে ফলো করি, কোনোদিন দেখিনি যে 100 দিনের কাজে তোমাদের এই জেলায় এতগুলো চুরি আমার নজরে এসছে এবং এদের অ্যারেস্ট করুন। এক্ষুনি এসপি সাহেবকে বলছেন অ্যারেস্ট করুন, বলেন না, তখন দলটাই দাঁড়িয়ে আছে চুরির ওপর, টপ টু বটম চোর, ফলে স্বাভাবিকভাবে বলা মুশকিল। এবার আমি এসছি অন্য একটা জায়গায়, মহুয়া মৈত্র সাংসদ, তৃণমূলের সাংসদ, তিনি নিজে বলেছিলেন কেন্দ্রীয় সরকারের সমস্ত মনরেগা প্রকল্পে টাকা যদি ঠিকঠাক খরচ হতো একটা রাস্তাও কাঁচা থাকতো না। দিস ইজ অ্যান ইন্ডিকেশন, হয়তো উনি চুরির ভাগ করেন, চুরির ভাগাভাগি করেন না বলেই বলে দিয়েছেন স্পষ্ট কথা। না, এই জায়গাটাতে তো ওপরতলা কি তার মানে, ওপরতলা কি তার মানে বার্তা দিচ্ছে কিন্তু নিচুতলা শুনছে না? দেবাংশুরা বারবার এখানে বলে যাচ্ছে, বার্তাটা কোথায় দিচ্ছে? দেবাংশু তো বুক চিতিয়ে এইটা বলছে না যে আমি ময়ূক এখানে তোমাকে আমি চ্যালেঞ্জ করছি, তুমি মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা গত 100টা প্রশাসনিক সভা দেখাও যেখানে দাঁড়িয়ে মনরেগা প্রকল্পের টাকা চুরি নিয়ে সরাসরি এসপি কে বলছেন ইমিডিয়েটলি শাস্তির ব্যবস্থা বলি, একটাও দেখাতে পারবে না। আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, তারপরে বাকি অতিথিরা অপেক্ষা করছেন আমাদের সঙ্গে। দেবাংশু 30 সেকেন্ড সময় দিচ্ছি। যেটা বলা হচ্ছে শুধুমাত্র উঁচু স্তরে বলা হচ্ছে, নিচু স্তরে যে দুর্নীতি, রঞ্জে রঞ্জে যে দুর্নীতি, সেই দুর্নীতির কার্যত ফল দেখা যাচ্ছে কিছুই না, যেভাবে দুর্নীতি চলছে শুধুমাত্র বলা কাজ। সোজা ভাষায় একটা কথা বলি, আমরা দুর্নীতিকে বরদাস্ত করি না, যেখানে হয় পুলিশ প্রশাসন ফ্রি হ্যান্ডে থাকে, তারা ব্যবস্থা নেয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এগুলো শুধুমাত্র হাওয়া গরম করা। টেলিভিশন চ্যানেলে এসে গত 6 বছর ধরে হাওয়া গরম করেছেন। গ্রামের এই মানুষগুলো 1,11,00,000 মানুষ, তারা যদি দুর্নীতির শিকার হতেন, এই 1,11,00,000 মানুষ তার সঙ্গে পরিবার যুক্ত করলে প্রায় 5 কোটি লোকের সংখ্যা হয়। এই মানুষগুলো ড্যাং ড্যাং করে গিয়ে তৃণমূলকে ভোট দিয়ে তৃতীয়বার ক্ষমতায় বসিয়েছেন, 3বার করে এনেছেন। এই গ্রামের মানুষের পেটে যদি লাথিমার পড়তো দুর্নীতির টাকায়, তাহলে তৃণমূল এই 213টা আসন নিয়ে ক্ষমতায় আসতে পারতো না, আসানসোল থেকে শুরু করে সমস্ত বাইপোলগুলো ড্যাং ড্যাং করে জিততে পারতো না। তাই টেলিভিশন চ্যানেলে যে আলোচনা হয়, এই আপনারা বলেন না গ্রাউন্ড থেকে খবর তুলে নিয়ে টেলিভিশনে আলোচনা করছেন, কিন্তু টেলিভিশনের আলোচনার সঙ্গে গ্রাউন্ডের মানুষগুলো কতটা রিলেট করতে পারছে, কতটা তারা সত্যতা খুঁজে পাচ্ছে, এটা কি গ্রাউন্ড নিয়ে যে যিনি রাজনীতি করেছেন। 30 সেকেন্ড সময়, আমি সমীর বাবুর কাছে যাব। আমি একটা ছোট সংযোজন করব। আজকে যেটা কচুবন তোমরা দেখাচ্ছিলে, তোমাদের সাংবাদিক পলাশকে দেখাচ্ছিলে, এটা গ্রাউন্ডের ঘটনা নয়, গ্রাম বাংলার ঘটনা নয়, আর সেই ঘটনাটা ভোটে রিফ্লেক্টেড না হলেই আমার চুরিটা জাস্টিফাইড। সৌরভ দাস নির্বাচন কমিশনার, আমি তার একটি সভায়, প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছিলাম, তুমি পঞ্চায়েতের এই রিপোর্টগুলোকে, হিসেবগুলো ঠিকঠাক মিলিয়েছো তো? প্রকাশ্যে বলছেন, মানে কি নির্লজ্জতা। আমি আরেকটা তথ্য বলবো, সেখানে দেখি অসিত মজুমদার, সম্ভবত পুরসুরার বিধায়ক, তাকে বলেছেন দিয়ে খাও। একজন মুখ্যমন্ত্রী বলছেন দিয়ে খাও, তারপর চুরিটা কিন্তু তিনি এন্ডোর্স করছেন, অর্থাৎ তুমি নিজেও খাও, তুমি অন্যকে দিয়েও খাও। তারপর কিছু বলার বাকি থাকে। আমি আসছি, আমি সমীর বাবুর কাছে যাব। আসছি তৃণমূলে চলে এসেছে, আসছি সমীর বাবুর কাছে যাব। কিন্তু অসিত মজুমদার বিধায়কের নামটা বলে, আমি সমীর বাবুর কাছে যাব। আসছি সমীর বাবুর কাছে যাব। সমীর বাবু, 100 দিনের কাজের যে দুর্নীতির অভিযোগ, যেটা বলা হচ্ছে বিভিন্ন জেলাতে একেবারে রঞ্জে রঞ্জে দুর্নীতি ঢুকে গিয়েছে, আমরা যে অভিযোগটা বাম আমলেও যদিও কিছুটা প্রশ্ন আমরা পেয়েছি 100 দিনের কাজের ক্ষেত্রে, কিন্তু এই অভিযোগ দুর্নীতির এমনটা আমরা পাইনি। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে এই দুর্নীতিতে যুক্ত করা হচ্ছে একেবারে যারা নিচু স্তরের কর্মী, তাদেরকে যারা দীর্ঘদিন ধরে হয়তো কাজ করছেন, বা তাদের এই গোটা দুর্নীতিটাকে দলের একেবারে নিচু স্তরে পলিউট করা হচ্ছে, অর্থাৎ রঞ্জে রঞ্জে দুর্নীতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, টাকা পাইয়ে দেওয়ার একটা রাজনীতির অংশ হয়ে যাচ্ছে কি এটা? সমীর বাবু, ব্যাপার হচ্ছে এতক্ষণ যা আলাপ আলোচনা শুনলাম, তাতে প্রধান যেটা সমস্যা সেই কথাটাই আসেনি। আর অরিজিনালি এই প্রোগ্রামটা হচ্ছে বামপন্থীদের প্রোগ্রাম। এটা যেমন চাকরি নয়, তেমনি গ্রামীণ মানুষের বেরোজগারি দূর করার একটা উপায়, এবং এটা 100 দিন দিয়ে শুরু হয়েছিল। এটা 2000 সালে ইউপিএ সরকার আসার পর বামপন্থীদের প্রস্তাব অনুযায়ী শুরু হয়েছে, কিন্তু আজকে পর্যন্ত 100 দিনের থেকে ওটা আর 200 দিন হয়নি। এখন এখানে যা আলোচনা হচ্ছে, কেউ এটা বললেনই না যে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের টাকা বাজেট থেকে কমিয়ে দিয়েছেন। দুর্নীতির কথা যদি হয়, এই প্রকল্প চালু হওয়ার সঙ্গে সঙ্গে এই প্রকল্পর হাত ধরে দুর্নীতিও এসে গেছে।
এবং গ্রামাঞ্চলে সেটা ছড়িয়ে গেছে। সে এখানে বামফ্রন্টের আমলেও হয়েছে, আমরা পিডিএসও মামলা করেছি, জিতেছি, টাকা দেয়নি যারা কেটেছে। যারা রাজনৈতিক দিক থেকে সমর্থক নয় সরকারি দলের, বাড়ির আশেপাশে কাজ দেওয়ার কথা দিয়েছে এমন জায়গায় যাতে যেতে না পারে, এসব নানান সমস্যা। তার সঙ্গে দুদিনের কাজ সই করিয়ে একদিনের টাকা দেওয়া। এবার এটা বাড়তে বাড়তে এখন একটা কথা আসছে, এখানেও এসছে, পুকুর চুরি কথাটা তো 100 দিনের কাজের হাত ধরে আসেনি। পুকুর চুরি কথাটা অনেক পুরনো কথা এবং এক্ষেত্রেও সেটা ঢুকে যাচ্ছে। এবং এটা দুই দলের ঝগড়া করার ব্যাপার নয়, কিন্তু সমীর বাবু আমি ঝগড়া করার ব্যাপার নয়। সমীর বাবু, আমি স্টুডিও থেকে ময়ূক বলছি। সরকার সমীর বাবু, একটা বিষয় বাংলার মানুষ জানতে চায়, আমি স্পষ্টভাবে এটা জানতে চাই, এটা আমারও কৌতূহল, যে দেবাংশু তো ঠিক কথা বলছে যে আপনারা এত কথা বলছেন, বিশ্লেষণ করছেন, এতগুলো থিওরিটিক্যাল আলোচনা হচ্ছে, বামপন্থীরা কি করেছে, কি ভিশন নিয়েছে, কি প্ল্যান নিয়েছে, বিগ পিকচার কি, সমস্ত কিছু একদিকে, আর অন্যদিকে আরেকটা বড় বিষয় হচ্ছে মানুষ কিন্তু সেই তৃণমূলের সঙ্গেই আছে। এত যদি 100 দিনের কাজের সমস্যা হয়, এত যদি 100 দিনের কাজে করাপশন হয়, দুর্নীতি হয়, আপনি কি তার মানে বকলমে 8 কোটি মানুষকে দাঁড় করিয়ে দিচ্ছেন সেই দুর্নীতির অংশ হিসাবে? শুধু দুর্নীতির ওপর দাঁড়িয়ে যদি লোক ভোট দিত তাহলে আজকের পরিস্থিতিতে তৃণমূলের জেতার কথা না, আজকের পরিস্থিতিতে বিজেপির জেতার কথা না, আজকের পরিস্থিতিতে কংগ্রেসের জেতার কথা না, আজকের পরিস্থিতিতে বামফ্রন্টের জেতার কথা না। কাজেই এটা মানুষ দুর্নীতিতে এফেক্টেড হচ্ছে, আর মানুষ বলছেন দুর্নীতির ইস্যুটা মানুষের মধ্যে কোনো রিফ্লেক্ট করছে না। হয় না, দুর্নীতি একটা বিষয়, কিন্তু একমাত্র বিষয় তো নয়। দেবাংশু কি বলবে, দুর্নীতির নিরিখে যদি নির্বাচন হতো, সমীর বাবু বলছেন তোমাদের জেতার কোনো চান্স থাকতো না। শাসক দল, দেখুন, আমি মনে করি এখানে সমীরদা আছেন, তিনি যথেষ্ট সম্মানীয় ব্যক্তি, এবং আপনি যে সমীরদাকে প্রশ্ন করলেন যে আপনারা যে বিশ্লেষণ করছেন, কথা বলছেন, আমি ব্যক্তিগতভাবে সমীরদা বা পিডিএস তাদের উদ্দেশ্য করে তো কোনো বক্তব্য নয়, আমার রাজনৈতিক বিরোধীদের উদ্দেশ্য করে, তাদের সঙ্গে আমার রাজনৈতিক লড়াই নেই। বিরোধীরাই বলছে তোমরা যদি দুর্নীতির নিরিখে যদি ভোট হতো, তাহলে শুধু দুর্নীতির নিরিখে ভোট হলে তৃণমূল থাকতো না, তৃণমূল ফিনিশ হয়ে যেত নাকি? বিরোধীরাই বলছে। না, আমি ওটাই বলতে চাইছি। তাহলে আপনি বলুন, তাহলে আলোচনাগুলো করেন কেন? মানে আমার বক্তব্য হচ্ছে, বিরোধীরা যদি এটাই মনে করে দুর্নীতি ইস্যুতে ভোট হয় না, তাহলে দুর্নীতি এটা ডিসকাশন করেন কেন, কথা বলেন কেন? দুর্নীতির ইস্যুতে ভোট হয় না করে মানুষকে সুবিধা, আমি আপনাকে বলছি না, আমি ভোট হয় না উত্তরে বলছি। আপনি যেটা বলেছেন তার প্রতি আমার রেসপেক্ট আছে, ভোট হলে ভেবে দেখা অবশ্যই দরকার। শুধু আমার বক্তব্যের জায়গাটা খুব ক্লিয়ার। আমি বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে, হ্যাঁ দেবাংশু, শুধু দুর্নীতির ইস্যুতে ভোট হলে অন ক্যামেরা টাকা নিতে দেখা যাচ্ছে, তারা জিততে পারতো না। তাহলে টিএমসি তো আমি তো এটাই বলছি, এটা ভারতবর্ষের প্রেক্ষিতে সমীরদা একটা বৃহত্তর আলোচনা। ভোট দিয়েছে ভারতবর্ষের মানুষ এই ইস্যুর উপর ভিত্তি করে আলটিমেটলি ভোটটা দেন কি দেন না, এটা বৃহত্তর আলোচনা। কিন্তু আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 100 দিনের কাজ নিয়ে যে কথা বলা হচ্ছে, সেটা নিয়ে আমি এইটুকুনি বলতে পারি, গ্রাউন্ডে সাধারণ মানুষ কাজ পাচ্ছেন, তারা কাজ পাচ্ছেন, এতদিন পেয়ে এসছেন। এখন কেন্দ্রীয় সরকারের তার মানে কি পুকুর চুরি হয়েছে কি হয়নি, এই পুরনো দিনের যে কথা সমীর বাবু যে বললেন, দেবাংশু সেইটা তো তুমি বলো। আমি কি করে পুকুর চুরি হচ্ছে না, মুশকিল আমার কাজ মানে শামীম আহমেদ তো শামীম আহমেদ না, ছবিও দেখা যাচ্ছে। আপনি আমার একটা কথা বলুন, বাংলা জুড়ে দুর্নীতি হচ্ছে, 100 দিনের কাজে দুর্নীতি হচ্ছে। দু লাইন বলো, তিন লাইন একটা সহজ কথা বলছি। সে কথাটা ব্যয় হচ্ছে। সমীরদা এক সেকেন্ড, আমি দুটো লাইনে জাস্ট কথা বলি। আমি আপনাদের দুটো ডেটা দিলাম। প্রথম ডেটা হচ্ছে 21টা স্টেট এটা নিয়ে প্রবলেমের মধ্যে রয়েছে, এবং দ্বিতীয় হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে মনরেগা ফান্ড সেটাই 8,500 কোটির উপরে মাইনাসে রান করছে, যার জন্য 21টা স্টেট সাফার করছে। আমরা বেশি করছি কারণ আমরা বেশি কাজ দিই, পরের কথা। তাহলে আপনারা আমায় কথা বলুন, এখানে দুর্নীতির জন্য টাকা দিচ্ছে না, দিলীপ বাবুর বক্তব্য, বিজেপি নেতাদের বক্তব্য, এটা আসছে কি করে? বাকি 19টা যে স্টেট, তার মধ্যে তো অধিকাংশ বিজেপির স্টেট, তারাও কি একই কারণে পাচ্ছে না? আপনারা এইটা আগে জাস্টিফাই করুন না। আমি দেবাংশুকে একটা জায়গায় রেফার করি। সমীরবাবু আসছি, সমীরবাবু আপনার কাছে আসছি, আমি আসছি, সমীরবাবু আপনার কাছে আসছি, সজলবাবুর কাছে উত্তর নিয়ে শামীম আহমেদের কাছে যাব। দেবাংশুদের একটা দারুণ পলিটিক্যাল লাইন আছে। সজলবাবু, না দেবাংশুদের একটা বেশ ভালো পলিটিক্যাল লাইন আছে। কখনো বলে যে অন্য বিজেপি শাসিত রাজ্যগুলো বেশি পায়, যা পশ্চিমবঙ্গ পায় না, পশ্চিমবঙ্গের প্রচুর টাকা পাওনা আছে। আবার এখানে বসে 21টা রাজ্যের
জন্য কাঁদছে, বাংলার জন্য কাঁদতে পারছে না। বাংলার জন্য মমতাদি কাল থেকে হাঁটবে, হেঁটে হেঁটে দিল্লি যাবে, বোম্বে যাবে, যেখানে খুশি যাবে, কিন্তু তারা সেটা বলছে না। ওরা বারবার বলছে কেন্দ্রীয় সরকারের অ্যাওয়ার্ড দিয়েছে, কেন্দ্রীয় সরকার অ্যাওয়ার্ড দিয়েছে। আরে মোদী সরকারের অ্যাওয়ার্ড নিয়ে তুমি এত গর্বিত হও, সেই মোদী সরকার যাকে তুমি সকাল থেকে রাত অব্দি বিভিন্ন বিষয় দুর্নীতিগ্রস্ত থেকে শুরু করে বিভিন্ন অপদার্থতা নজির তুলে ধরার চেষ্টা করো, তাহলে তোমাদের কি সেই অপদার্থ, সেই দুর্নীতিগ্রস্ত লোকেদের অ্যাওয়ার্ডটা তোমাদের কাছে আজকে এত দামি? হলো খুব ভালো বলেছে সজল, থ্যাংক ইউ। আমি দুটো লাইনে বলি। প্রথম কথা বিজেপিকে তো বলতে হবে সমিতা আমি একটু বলে নি, আপনি ইয়ে করবেন। সজলদা প্রথম যে কথাটা বলছে যে আমি জানি না সজলদাকে আমার পরিণত রাজনীতিবিদ মনে হয়, সজলদার এইরকম কথা যে কেন্দ্রীয় সরকারের অ্যাওয়ার্ড নিয়ে এত আনন্দ হওয়ার কি আছে, তোমরা গালাগালি করো, বিরোধিতা করো। আরে কেন্দ্রীয় সরকার যখন তারা রাজনৈতিকভাবে কোনোভাবেই কখনোই চাইবে না তৃণমূল কংগ্রেস পরিচালিত বা বিরোধী পরিচালিত একটা সরকার স্বীকৃতি পাক। তারপরেও যখন আমি তোমার সময় বলিনি, একটা শব্দ বলিনি তোমার কাছে, তোমার সময় বলিনি। আরে সজলদা, ও দাদা, তুমি নিজে সম্মান করো, তুমি শুরুতে বললে তো তোমার সময় ঢুকতে না, তুমি আমার এতটা কেন ইয়ে করছো? শিরোপা যদি পায় তার অর্থ এই নয় তো যে এই কাজে কোনো দুর্নীতি হচ্ছে না। আপনারা কি করে বুঝছেন? আমি তো বুঝতে পারছি না। আচ্ছা মানে আপনারা তিনজন প্রশ্ন করবেন, তাই তো? আপনি 30 সেকেন্ড বলুন। তিনজন প্রশ্ন করবেন, বলুন। 1 মিনিটের উত্তর 30 সেকেন্ডে হয় না ম্যাডাম? আচ্ছা মোগল সাম্রাজ্য বর্ণনা হয় না। বলুন। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি খুব সহজভাবে আমি যেটা বলতে চাইছি যে এই যে অ্যাওয়ার্ড, তারা কোনো বিরোধী শাসিত রাজ্যকে স্বীকৃতি দিতে চায় না, কিন্তু তারপরেও যখন তাদের বাধ্য হয়ে স্বীকৃতি দিতে হয়, তার মানে বুঝতে হবে আপনাকে সেই জায়গাটা কত স্ট্রংলি কাজ হচ্ছে, যে আপনার শত্রুও ডিনাই করতে পারছেন আপনি কতটা ভালো কাজ করছেন। মানে আপনি নাকি আমার 30 সেকেন্ড দিলেন, বলেন খুব এগুলো খুব বাজে স্বভাব। যাই হোক, হ্যাঁ, তো দ্বিতীয় কথাটা যেটা হচ্ছে যে গোটা এই যে সজলদা শুরুতে বললো যে কখনো বাংলা নিয়ে চিৎকার করবে, কখনো 21টা রাজ্য নিয়ে চিৎকার করবে। আমরা কি বলছি, আমি শুরুতেই গল্পটা কি শুরু করলাম যে মাখাবে একজন নেতা দিয়ে যেতে হবে আপনাকে। এই যে পুরো সিদ্ধান্তটা, এটা কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক পলিসির জন্য হয়েছে, তার জন্য গোটা দেশ সাফার করছে, তার মধ্যে 21টা রাজ্য সাফার করছে ইনক্লুডিং বাংলা। আমরা একটু বেশি সাফার করছি, আর বাংলা কেন্দ্রিক যে আলাদা সমস্যাগুলো তো আলাদা, এটাতে 21টা স্টেট সাফার করছে। কেন? কারণ এই কেন্দ্রীয় সরকার, আমি বলি আপনাকে, মানরেগাতে সাধারণ খেটে খাওয়া মানুষের টাকা দিচ্ছে না, অথচ 20,000 কোটি টাকা দিয়ে দিল্লির বুকে ভিস্টা প্রজেক্ট করছে নিজের সুবিধার জন্য। নিজের জন্য 8,500 কোটি টাকা দিয়ে দুখানা প্লেন কিনেছে। প্রধানমন্ত্রী 8,000 কোটিতে প্লেন চড়বেন, আর গোটা দেশে দেখুন এই 8,500 কোটিরই মাইনাস। আপনি বললেন বিভিন্ন প্রশাসনিক বৈঠকে আমরা কোথাও শুনিনি এটা বলতে যে চুরি করো না, বা বলা হচ্ছে যে ভাগের ক্ষেত্রে তোমরা দেখে নাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো হলদিয়াতে গিয়ে বললেন যে ঠিকাদারি যদি করেন তাহলে তৃণমূল করতে পারবে না বা তাদেরকে টিকিট দেওয়া হবে না, তার তো সেখানে স্পষ্ট বক্তব্য। আরে মিনাক্ষী, একটা কথা বলি, আমরা আলোচনাটা আজকে কোনখান থেকে শুরু করেছে? মনরেগা প্রকল্পের টাকা রাজ্য সরকার পাচ্ছে না। বেসিক জায়গাটা যেটা বারবার প্রকাশ্যে আসা দরকার, যে কারাপশন পশ্চিমবঙ্গে গ্রাসরুট লেভেলে চলে গেছে। আমি একটা তথ্য এখানে দেব, আমাদের মোট ব্লক 345টা আছে, ইতিমধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্সপেকশনের ভিত্তিতে 165টাতে কারাপশন খুঁজে পেয়েছে, যেখানে মানুষ মারা গেছে অথচ তাদের নামে জব কার্ড এবং তাদের অ্যাকাউন্ট টাকা উঠে যাচ্ছে। 3,21,21,803 জনকে মনরেগা প্রকল্পে এনলিস্টেড করা আছে, অথচ বাস্তবে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রায় 1.5 কোটির মতো মানুষকে। এইখানেই সেন্ট্রাল গভর্নমেন্ট ধরেছে এবং এই ধরার জায়গাটাতেই টাকাটা বন্ধ হয়েছে। আমি আবার বলছি, গত 3 মাসে তোমরা ভিডিও ক্লিপিং খুঁজে দেখো বিভিন্ন চ্যানেল মিলিয়ে, প্রায় 100টার উপর এমন ঘটনা বারবার করে দেখা গেছে যেখানে কোনো পুকুর কাটা হয়নি, জেসিবি দিয়ে পরবর্তীকালে ধরা পড়ার পর ফলক লাগানোর পর জোর করে রাতের অন্ধকারে ওই মনরেগা প্রকল্পের টাকা তুলে নেওয়া হয়েছে। ফলে আলটিমেটলি যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আপনি স্টিক করে থাকছেন সেই দুর্নীতি
অবশ্যই আমি আসছি, আমরা প্রত্যেকে স্টুডিওর কাছে আসছি। এই পয়েন্টের সাথে এটাও অ্যাড করে দিন না, বাকি 20টা স্টেটও কেন পাচ্ছেন এটা একটু বলে দিন। আরে 20টা স্টেট কোথায়? 20টা স্টেট নিয়ে প্রশ্নটা কেন? 3 কোটি বাকিরা কেন পাচ্ছে না? 3 কোটি না তুমি একটা স্টেট 10টা স্টেট পাওয়া গেছে। 3 কোটি 41 লক্ষ 21,803 এর মধ্যে 1.5 কোটি ম্যান পাওয়ারকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। রাজ্য সরকারই দেখাতে পারছে না, রাজ্য সরকার দেখাতে পারছে না। রাজ্য এই ডেটাটা দিচ্ছি আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে, যে রিপোর্টটা গেছে সেই রিপোর্টের ভিত্তিতে আমি তোমাকে আমি কি করে পেলাম সেই সূত্রটা আমি তোমাকে দিয়ে দেবো, তুমিও খুঁজে নিও। কিন্তু ভুল কথা হচ্ছে না না এই 3 কোটি কেন্দ্রের কাছে তুমি নেটে দেখে নাও, তুমি নেটে দেখে নাও 3 কোটি 41 লক্ষ আছে। আমি মনরেগা প্রকল্পের সম্বন্ধে একটা কথা বলবো। তোমরা জানো এই করোনা কালের পর বারবার বলা হয়েছিল মনরেগা প্রকল্প থেকে প্রবাসী যারা আসছে, মানে বাংলার বাইরে থেকে যারা আসছে তাদের কাজ দেওয়া হবে। আজকে বাংলার বাইরে 48 লক্ষ পরিযায়ী শ্রমিক কেন এই মুহূর্তে, কেন 200-300 টাকার জন্য কাশ্মীরের ফলের বাগানে এই বাংলার ওই বলি ওই অন্য রাজ্যে কাজ করতে যাওয়ার তালিকায় 1 নম্বরে আপনার শাসিত রাজ্য উত্তরপ্রদেশ আছে। আরে ব্যাঙ্গালোরে সেখানে 20 কোটি মানুষ, সেখানে 20 কোটি মানুষ, বাংলা 10 কোটি। শুনুন না, তুমি উত্তরটা দাও। 20 কোটি 10 কোটি তুমি না করছো। শুনুন না, আমি টোটাল পার্সেন্টেজে বলছি। পার্সেন্টেজে এক নম্বরে উত্তরপ্রদেশ, পার্সেন্টেজ দু নম্বরে বিহার। আমি দুজনের কাছেই আসবো, শামীম আহমেদ আইনজীবী, আপনি এখানে দেখলেন রাজনৈতিকভাবে যে কথাবার্তাগুলো হলো এতক্ষণ ধরে, আপনি আইনগত এই জায়গাতে পশ্চিমবঙ্গ এখন ঠিক কোন জায়গাতে দাঁড়িয়ে আছে, সমস্যাটা কোথায় হচ্ছে। আমরা এখানে তর্ক করব, বিতর্ক করব, আমরা জবাব চাইবো, কিন্তু গ্রাউন্ড লেভেলে প্রবলেমটা কোথায় হচ্ছে? আমি শুরুতেই যেটা বলবো যে দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এই সরকার, এবং আপনি জানেন একটা প্রতিষ্ঠান চালাতে গেলে গ্রুপ সি, গ্রুপ ডি, উপরে হেডমাস্টার, প্রিন্সিপাল থাকে। এখানে শুরুতেই আপনি দেখিয়েছিলেন যে মমতা ব্যানার্জি বলছেন যে পয়সা কম আসছে। মমতা ব্যানার্জি সবার আগে বুঝতে পারবেন, কারণ সবার আগে ভাগটা ওখানে যায় কালীঘাটে। সেই জন্য বুঝতে হবে যে এখানে শুধুমাত্র প্রধান বা ওই মেম্বারকে ধরলে হবে না, এই দুর্নীতি অন্য লোকের সময় বলো, কেন ছাড়বে? একই কথা। আচ্ছা দুজনেই আছে, দেবাংশু শামীম টক্কর, দেবাংশু শামীম টক্কর হচ্ছে, তুমি বলতে পারো। আমি বলছি চিমটি কাটলাম একদিকে, আকল আরেকজন। এটা দেখলো শামীম দা এই সৌরভ যাবো, সৌরভের কাছে আসবো। কোনো দুর্নীতি দেবাংশুর কথা, কোনো দুর্নীতি হচ্ছে না। কথাটা শুনি না, কালীঘাটে ভাগটা হচ্ছে, কালীঘাটে এই দুর্নীতি দমন করার জন্য ঠিক আছে, এবার বলুন। আমি যেটা বলছি, সবার আগে ধরতে হবে যে একজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার যে কোনো কাজ করতো তার কি করে 3 তলা বাড়ি হয়ে যাচ্ছে। যেভাবে কালীঘাটে ওই দুখানে রাস্তার সমস্ত সম্পত্তি একটা পরিবারে চলে যাচ্ছে, সেই একই কারণে প্রধানের বাড়ি হচ্ছে, এটা ভালো করে বুঝতে হবে। আর দেবাংশু বলছে কোনো দুর্নীতি হচ্ছে না, হাইকোর্টে ভুরি ভুরি মামলা ফাইল হচ্ছে, যেখানে আমি লাস্টে অর্ডারটা পেয়েছিলাম হাইকোর্ট থেকে, সেখানে বাংলাদেশি নাগরিকের নামে জব কার্ড ইস্যু হয়ে গেছে। বাংলাদেশি নাগরিকের নামে আধার কার্ড তৈরি করে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হয়ে যাচ্ছে। বাংলাদেশি নাগরিকের নামে জব কার্ড ইস্যু হয়েছে, বাংলাদেশি নাগরিকের নামে জব কার্ড, এটা ওখানকার ভিডিও রিপোর্ট দিয়ে ফাইল করে জমা করছে যে বাংলাদেশি নাগরিকের নামে জব কার্ড তৈরি হয়ে যাচ্ছে। সরকার তো এখান থেকে প্রার্থী বাংলাদেশে হাইকোর্টে যেতে হচ্ছে কেন শামীম সাহেব? শামীম আহমেদ হাইকোর্টে যেতে হচ্ছে কেন? যে অভিযোগগুলো উঠছে সেগুলো কি প্রশাসনের কাছে, সেই অভিযোগগুলোর কি কোনো গুরুত্ব পাচ্ছে না? হাইকোর্টের কাছে যেতে হচ্ছে কেন? 100 দিনের কাজেও যদি হাইকোর্টের কাছে যেতে হয়, গুরুত্ব পাচ্ছেই না। এবং যারা সাহস করে হাইকোর্টে আসছে, হাইকোর্টকে তাদের অর্ডার দিতে হচ্ছে যে তার প্রোটেকশনের ব্যবস্থা করতে, সেই অর্ডারও হাইকোর্ট দিয়েছে। হাইকোর্টের কাছে যাচ্ছে বলে হাইকোর্টে যারা যাচ্ছেন তাদেরকে নিরাপত্তা দিতে হচ্ছে, তারা হাইকোর্টে কেন যাচ্ছেন?
প্রথমেই বলি উনি বাংলাদেশে একদম তাই, হাইকোর্ট সেই আদালতে সেই নির্দেশ দিয়েছে যে তাকে প্রোটেকশন দিতে হবে। আমাদের শামীম বাবু বাংলাদেশি নাগরিক কি জব কার্ড পেয়ে গেছেন সেই কথাটা বলার সাথে সাথে সজলদা চিৎকার করে বলল, আরে আলো রানী সরকারকে ওটা টিকিট দেয়। এই আলো রানী সরকারকে সজলদার দলই 2016-তেও প্রার্থী করেছিল বীজপুর থেকে। তখন সজলদার মনে হয়নি বা তার নেতাদের মনে হয় আলো রানী সরকার বাংলাদেশি। উনি 5 বছর পরে বাংলাদেশি হয়েছেন, 5 বছর আগে নাকি ভারতীয় ছিলেন। অসাধারণ থিওরি, সেসব বিজেপি দুধে সোনা পাওয়া লোকেদের থেকেই পাওয়া যায়। 2 নম্বর কথা হচ্ছে শামীম বাবু বললেন দেবাংশু বলছে দুর্নীতি হচ্ছে না। না স্যার, আমি কোথাও বলিনি দুর্নীতি হচ্ছে না, আর আমি কোথাও বলিওনি দুর্নীতি হচ্ছে। ওটা বলার জায়গা আমি নেই। ওটা যারা প্রশাসন, যারা এই তদন্ত করবে, যারা তদন্তকারী সংস্থা এবং বর্তমানে যেগুলো নিয়ে কেন্দ্রে ভুরি ভুরি মামলা হচ্ছে, সিবিআই তদন্ত করছে, এগুলো তারা দেখবে। যদি দুর্নীতি হয়, সারদায় নারদায় এত বছর তদন্ত হচ্ছে, কি হলো? শুধু তো ফুটেজের পর ফুটেজ হচ্ছে, ডিবেটের পর ডিবেট হচ্ছে, ব্রেকের পরে ব্রেক হচ্ছে, আলোচনার পরে আলোচনা হচ্ছে, কেউ মানুষ তার টাকা ফেরত পাচ্ছে না। তো এইগুলো বলে হাওয়া গরম করা ছাড়া কোনো কাজ নেই। আচ্ছা, শুধুমাত্র কি হাওয়া গরম হচ্ছে দেবাংশু? একদম হাওয়া গরম। এই হাওয়া হাওয়া গরম হচ্ছে, কাজের কাজ হচ্ছে না। সজল বাবু কিছু বক্তব্য শোনাতে চাইবো। বিজেপি দিল্লির বুকে 1100 কোটি টাকা খরচ করে পার্টি অফিস করলো, তার টাকা সোর্স কি? বেশ কিছু বক্তব্য আমি শোনাতে চাইবো, তারপর আসছি। সজল বাবু আপনার কাছে আসছি, শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বিধানসভা উপনির্বাচনের জয় দেখে বাংলা থেকে টাকা বন্ধ করে দিল। বাংলার জন্য যা বরাদ্দ ছিল 100 দিনের টাকা বন্ধ। আপনি ভাবতে পারেন একটা নিয়ম আছে, 15 দিনে পেমেন্ট করতে হয়, সে টাকা বন্ধ। তৃণমূল কংগ্রেস বুথ লেভেলে যে টাকার মাধ্যমে চলে বা যে ইনকামের মাধ্যমে তৃণমূল নেতারা চলে তা হচ্ছে 100 দিনের টাকা। তো গোটা রাজ্য জুড়ে এরকম অসংখ্য দুর্নীতি হয়েছে এবং কেন্দ্রের যে অডিট টিম এসেছিল সেই অডিট টিমের কাছেও সেই দুর্নীতিগুলো চোখের সামনে ধরা পড়েছে। 100 দিনের ফান্ড লুট হচ্ছে। যে 100 দিনের কাজের ফান্ড কোথায় আটকেছে আমাদেরকেও বলা হোক, আমরা প্রতিবাদ করব। পশ্চিমবঙ্গে সরকার আজকে টাকা পাচ্ছে না, তার একটাই কারণ যে পশ্চিমবঙ্গে যে ধাঁধলি হয়েছে, যে চুরি বাটপাড়ি হয়েছে, সেটা এই টাকা আসাতে বাধা সৃষ্টি করছে। 100 দিনের কাজের শ্রমিকরা যে টাকা কম পাচ্ছে বা টাকা তাদের লোপাট করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে, এটা সবাই জানে। 100 দিনের কাজের পরিবর্তে জেসিপি ব্যবহার করা হচ্ছে। কোন ডিএম, কোন এসপি, কোন বিডিও জানে না। সব ডিএম জানে, সব বিডিও জানে। আমি সজল বাবুর কাছে আসবো, তার আগে আমি একটু সমীর বাবুর কাছে যাব। সমীর বাবু, এটা শুধুমাত্র এখন আর দুর্নীতির মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা যেটা বিজেপির পক্ষ থেকে সুকান্ত মজুমদার বক্তব্য শুনলাম এবং কংগ্রেসের গলাতেও প্রায় একই রকম সুর, যে দুর্নীতির টাকা এবার দলে ঢুকে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস দুর্নীতির টাকায় চলছে, তৃণমূলের নেতারা এই 100 দিনের টাকায় চলছেন। শাসক দল যদি দুর্নীতিকে প্রশ্রয় দেয়, সেই দল যে দলই হোক, তাহলে তার টাকা সরাসরি ওপরে যাক, মাঝে যাক, নিচে যাক, দলে যাবেই। এবং এটা দীর্ঘদিন যাবৎ চলে আসছে। শাসক দল প্রশাসন ব্যবহার করে টাকা পয়সা যার লোকের জন্য ব্যয় হওয়ার কথা, তা শাসক দলের ইচ্ছে মতন খরচ করছে, ব্যবহার করছে। একদম। ফলে এটা সমিতা আপনার কাছে পকেটে যায়। সমিতা আপনার কাছে আসছি। সৌরভ হালদার অনেকক্ষণ ধরে বসে আছে, রাজনৈতিক বিশ্লেষক। সৌরভ, শাসক দল একদম সরাসরি, দেবাংশু এতক্ষণ ধরে ব্যাটিং করলো, শাসক দল, সেই একই প্রশ্ন তোমার কাছে করছি। শাসক দল যদি সবকিছু জানে, বিডিওরা যদি সবকিছু জানে, প্রশাসকরা যদি সবকিছু জানে, তাহলে এই ধরনের ঘটনাগুলো হচ্ছে কেন? তার মানে কি কোথাও গিয়ে সব জানি কিন্তু আমার হাতে কিছু নেই, সে কারণে এই দুর্নীতিগুলো হচ্ছে। আর দুর্নীতি হচ্ছে না এটা প্লিজ বলো না। দুর্নীতির বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ আসছে। দেবাংশু নিজে বললো যে রিপাবলিক বাংলাতেও বহু সময় আমরা দেখিয়েছি, এই পঞ্চায়েত প্রধান, এই পঞ্চায়েতের সদস্য এ গ্রেপ্তার হয়েছে, ও ধরা পড়েছে, কিন্তু দেখার না যে কার সরকার গ্রেফতার করলো, ওটা একটু বলে দেবেন আলাদা। অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার গ্রেফতার করেছে, একদম। কিন্তু তৃণমূল কি ব্যবস্থা নিল সেই দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েতের বিরুদ্ধে? সৌরভ বলো, সৌরভ। দীর্ঘক্ষণ ধরে আপনাদের এখানে অনেক অ্যাস্ট্রোলজারকে দেখলাম যারা ভবিষ্যৎ দৃষ্টি নিয়ে কি হয়েছে না হয়েছে তারা আলোচনা করলেন এবং কি হতে চলেছে সেগুলো বললেন। কিন্তু এখানে মুশকিলের ব্যাপার যেটা, এবং অনেকেই এখানে বলছিলেন যেটা, যে তারা গ্রামের প্রান্তিক মানুষকে নিয়ে তারা খুব বেশি চিন্তিত, বিশেষ করে বিজেপির যারা রয়েছে। কিন্তু তাদেরকে বলতে শুনলাম না 2014 সালের পরে প্রান্তিক মানুষ থেকে শুরু করে ভারতবর্ষের প্রায় 90% মানুষ ব্যাংকিং সেক্টরের সঙ্গে জড়িত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। সেখানে তাদের টাকা কিভাবে লুট হয়েছে এবং সব থেকে বড় ব্যাংক জালিয়াতি 2014 সালে পরবর্তী সময় ঘটেছে। আজকে যখন ম্যানরেগা 2006 সালে শুরু হওয়ার পরে বর্তমানে সময় কিছু অভিযোগ উঠতেই পারে।
আমরা জানি একটা পরিবারে বহু সন্তান থাকতে পারে, বাড়িতে যারা গার্জেন রয়েছে দেখতে হবে তার উপরে তারা কি ব্যবস্থা নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এক বা একাধিক অভিযোগ উঠতে পারে। আপনি টিভি দেখেন না? ওনার টিভিটা দেখেন না? না, আপনি টিভি দেখেন না? মনে হচ্ছে আপনি না না, আপনি গত 3 মাসে আমি একদম আড়াআড়ি ভাগ করে দিয়েছি, আড়াআড়ি ভাগ করে দিয়েছি, দুজন অভিযোগ উঠতে পারে। আচ্ছা 30 সেকেন্ড, তুমি আবার উস্কে দিয়েছো নতুন বিতর্ক। আমি সন্ময় বাবু, তারপরে সজল বাবু, তারপরে দেবাংশুর কাছে যাবো। আচ্ছা সজল বাবু, রাজনৈতিক সৌরভ তুমি আবার একটা বড় বিতর্ক উস্কে দিলে। সন্ময় বাবু 30 সেকেন্ড বলুন। সৌরভ বাবুকে বলি যে অভিযোগ উঠতে পারে যখন বলছেন আমরা টিভির পর্দায় দেখছি উত্তর দিনাজপুরে সম্ভবত ইটাহারে 42 লক্ষ টাকার পুকুর খোঁড়া হয়েছে পঞ্চায়েতের প্রধানের নিজের জমির নামে, একটা পুকুরও খোঁড়া হয়নি। মালদাও তো সেই একই জিনিস ধরা পড়েছে, একের পর এক জেসিবি দিয়ে রাতের অন্ধকারে কুড়িয়ে ম্যানেজ করা হচ্ছে। আপনি বলছেন অভিযোগ উঠতে পারে, আপনি কেন নেমে এক্সকিউজ করছেন? আপনি সত্যকে কেন অস্বীকার করছেন? সত্যকে অস্বীকার করছেন কেন? বলুন না চুরি হয়েছে, চুরিটাকে কভার আপ করার চেষ্টা করছেন। চোরদের হয়ে আরে গরু পাচার, কয়লা পাচার, কালীঘাট, হরিশাহী, সজল বাবু অস্বীকার করবেন? সৌরভ আসছে 30 সেকেন্ড। 30 সেকেন্ড সজল বাবু। মিষ্টি ছেলে কি সুন্দর করে বললো অ্যাস্ট্রোলজির কথা, অ্যাস্ট্রোলজার সব বসে আছে এখানে। সত্যি অ্যাস্ট্রোলজি করে একজন বলেছিল, আমার পাশেই আছে ছোট ভাই দেবাংশু, যে ও দলই ছেড়ে দেবে যদি বেঈমানরা দলে ঢোকে। সেটাই আজকে ভাবা উচিত ছিল। ও শিগগিরই অন্য দলে যাবে, আপ কিংবা কংগ্রেসে, ওর কথা মতো। তাহলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখানো হচ্ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলছিলেন। তখন না আমার একটা কথা মনে পড়লো, সেই মমতা বন্দ্যোপাধ্যায় একদিন বলেছিলেন না, চোর কি মানে জোরছে বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দুর্নীতির কথা বলে তখন এছাড়া আর কিছু মনে পড়ে না। আপনারা বললেও বলবেন যে চোরের মার বড় করা, আর না বললেও বলবেন যে কেন বলছেন না। 30 1 মিনিটের উত্তর আছে, আমি একটু দিয়ে এবার। প্রথম কথা হচ্ছে সন্ময়দা 15 সেকেন্ডই আমার পেছনে নষ্ট করলেন, ধন্যবাদ। আমি তার আগে বলি একটা কথা, যে এই যে সন্ময়দা বলছিলেন অসাধারণ একটা কথা বলেছেন, চুরিকে কভার আপ করার চেষ্টা করছেন। এই করোনা কালে একটা ফান্ড গঠন হলো গোটা দেশে, সেটা হচ্ছে PM কেয়ার ফান্ড। আমরা জানতাম সরকারি ফান্ড, সমস্ত সরকারি কর্মচারীদের বাধ্য করা হলো, বাধ্য যে তোমাদের এতে টাকা দিতেই হবে, কেন্দ্রীয় সরকারের সমস্ত কর্মচারী। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যদি কোনো ফান্ড হয় এটা স্বাভাবিক, তারা বলতেই পারেন ভাই চ্যারিটিতে তুমি দাও। কিন্তু পরে জানা গেল এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ফান্ডই নয়, এটা একটা প্রাইভেট ফান্ড, এবং যেটা প্রধানমন্ত্রী PM কেয়ার নামে করা হয়েছে। সরকারি কর্মচারীদের বাধ্য হতে টাকা দিতে বলা হলো, আর প্রাইভেট ফান্ড হওয়ার সুবিধা কি, তার কোনো অডিট গভর্নমেন্টের তরফ থেকে হবে না। বন্দ্যোপাধ্যায় সবাইকে অ্যাওয়ার্ড ফিরিয়ে দিতে বলেন, না না অ্যাওয়ার্ড ফিরিয়ে দিতে বলেন। আচ্ছা দেবাংশুকে আলিমকে 30 সেকেন্ড দাও, ভার্সেস না দিয়ে 30 সেকেন্ড, এরপরে আরো 30 সেকেন্ড পাবে। বেশ 30 সেকেন্ড, আরো 30 সেকেন্ড। এখন বিষয়টা হচ্ছে এই যে PM কেয়ার ফান্ডের হাজার হাজার কোটি টাকা, এখানে তো 200 300 400 500 600 1000 1 লক্ষ টাকার অবধি দুর্নীতির কথা আমাদের সন্ময়টা বলছিলেন। কিন্তু গোটা দেশ জুড়ে যে কয়েক হাজার কোটি উঠলো PM কেয়ার ফান্ডে, ওটা পুরো হাওয়া খেয়ে গোপের দাড়িটা, বড় যে দাড়িটা তার আছে সেই দাড়িটাও তিনি মুছে নিয়েছেন। সেটা হিসাব কোথায়, সেটা তথ্য কে দেবে? সাধারণ মানুষের সঙ্গে যে রোজ বেইমানি চিটিংবাজি করা হচ্ছে তার তথ্য কে দেবে? আর এই যে দুর্নীতির তথ্য বললেন, সবচেয়ে পয়সাওয়ালা পার্টি বিজেপি, কে দেয় বাবা তোমাদেরকে টাকা? আর সেই টাকাটি এক বছরের মধ্যে 1100 কোটি টাকার একটা পার্টি অফিস, দিদি মেট্রো স্টেশন করতে এত টাকা লাগে না, 4টে মেট্রো স্টেশন করতে 1100 কোটি দিয়ে একটা পার্টি অফিস করেছে। কে করেছে? এই বিজেপি। টাকা কোথাকার? মানে এখান থেকে কথা বলে আপনি বলবেন যে পার্টি অফিস, পার্টি অফিস সুন্দর, না 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 দেবাংশু পার্টি অফিস, সেটা উত্তর সন্ময় বাবু দেবেন। সন্ময় বাবু দেবেন যে সন্ময় বাবু থাকে তো। আমি বলছি বিজেপি যে টাকাটা খরচ করেছে এটা বিজেপির অফিসিয়াল স্টেটমেন্ট, এত টাকা খরচ হয়েছে। তুমি অভিষেক ব্যানার্জি বাড়ি 150 কোটি অফিসিয়াল স্টেটমেন্ট, অফিসিয়াল স্টেটমেন্ট দেখাও না। আরে বাবা দেখাও না, বসে আছি দেখাও, দেখাও প্লিজ 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 না ডাকলে চলে বিপদে ফেলে দিয়েছো। আমি একটা কথা বলি, মীনাক্ষী মূল জায়গায় আসি। মূল জায়গা থেকে আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি, অনেক কথা বলা আছে, আমি তাতে যাচ্ছি। মূল কথা হচ্ছে যে এই যে মানরেগা প্রকল্পে এতে কোনো কন্ট্রাক্টর অ্যাপয়েন্ট করা যায় না এই কাজ করার জন্য।
ওয়েজ শিটে পুরো কাজটাকে করতে হয়, কোনো জেসিবি ব্যবহার করা যায় না। এই সমস্ত নিয়মগুলো কিন্তু এই সিস্টেমে ভায়োলেট করে রাজ্য সরকার কাজ করিয়েছে। এক, দ্বিতীয়ত হচ্ছে এখন সিস্টেমটা ডিজিটালাইজড হয়ে অ্যাপ এবং স্যাপের উপর নির্ভরশীল হওয়াতেই এই প্যান্ডোরা বক্স ওপেন হয়েছে। কয়েক হাজার কোটি টাকা স্ক্যাম কিন্তু পশ্চিমবঙ্গে বেরোবে। যেভাবে এই করোনা কালের সময় মনে আছে তোমার, যদি মনে করে থাকো, সেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের পিপি কিট নিয়ে 2,500 কোটি টাকা স্ক্যাম বেরিয়েছিল। আলাপন বন্দ্যোপাধ্যায়কে তার চিফ করা হয়েছিল, সেই তদন্ত কমিটির একটা বৈঠকও আজ পর্যন্ত হয়নি। তাদের মুখে আমি আজকে চুরির মানে সততার গল্প শুনছি। সমস্যাটা হচ্ছে এখানেই ধরা পড়ে গেছে আসল স্ক্যামটা। কেন্দ্রীয় সরকার টাকাটা দেওয়ার আগে এবার হিসেবটা বুঝবে। ওই যে সজল একটু আগে বলছিল না, মা যাকে বাজার করতে দেয় সে যদি মানে পাই পাই করে টাকার হিসেব এখন বোঝা হচ্ছে, অবশ্যই সেটাই তো দরকার। বাংলার মানুষ, গরিব মানুষের টাকা তুমি চুরি করবে, তুমি শান্তিনিকেতনে খাটাবে, একটা পরিবারে কালীঘাটে 39টা জমি হবে, আর আমরা কি বলবো না অভিষেক তৈরি হবে। আমি বলছি আমি বলছি পাই পাই করে টাকার হিসাবটা কি, তাহলে হিসাবটা মেলাতে বাকি 20টা রাজ্য পাচ্ছে না। আমি আবার বাংলার মানুষ যাচ্ছে না, স্পেশালি কালীঘাটে থাকো না, কালীঘাটে থাকো, 39টা 34টা প্লট কার টাকায় হয়েছে? সময়দা আপনাদের এত দুর্দশা, 34টা প্লট কার টাকা হয়েছে? শান্তিনিকেতন অ্যাপার্টমেন্ট কার টাকা হয়েছে? সময়দা নিজে গরু পাচার, কয়লা পাচার, সেটা পালন গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, পাথর পাচার, দিনের পর দিন টাকাগুলো এগুলো কি হচ্ছে? আমার বলতে দিন, আপনি সুন্দর ফর্মুলা, সবাই ঝগড়া করে আমার 30 সেকেন্ড দেবে। আচ্ছা তুমি 1 মিনিট দাও, তুমি 1.5 মিনিট দাও, আমি একটা কথা বলি, কারণ হচ্ছে এই দুর্দশা কতটা, আমার কিন্তু 1 মিনিট হচ্ছে, থ্যাংক ইউ। দুর্দশা কতটা যে আমি যখনই বলতে যাচ্ছি দুজনকে মিলে আমার গলা টিপে থামাতে হচ্ছে। অসাধারণ। 65 আর 35-40 মিনিট জোট বেঁধেছে আর কি, খুব ভালো কথা। 26কে আটকাতে করুন, অসুবিধা নেই আমাদেরকে, কিন্তু আমাদের সমস্যার জায়গাটা হচ্ছে, আমাদের সমস্যার জায়গাটা এটাকে বলা হচ্ছে বাঁশ নেওয়া, ঠিক আছে? এই নিজেদের টাইম নষ্ট করলো। আমার একটা জাস্ট বক্তব্য আমি শেষ করি, সেটা হচ্ছে এই যে সন্ময় দ্বারা, সজল দ্বারা রোজ টিভিতে আসেন, এই সমস্ত কথাবার্তাগুলো বলেন, পাঁচতলা দুর্নীতির গল্প করেন, আর এনারা যখন ইলেকশনের রেজাল্ট একটার পর একটা দেখেন, এনারা মনে মনে ভাবেন এগুলো সব বললাম, সত্যি সত্যি গ্রাউন্ডের ইস্যু, আমাদেরকে আমাদের দলের নেতারা বললো, কিন্তু মানুষ কেন দিনে দিনে রেসপন্স করছে না? তার কারণটা এটাই, যে 100 দিনের টাকা যারা পাচ্ছেন না, আমরা কিন্তু বুথে বুথে গিয়ে মানুষকে এটা বোঝাতে সক্ষম হয়েছি, এবং মানুষ এটা বিশ্বাস করেন যে বলতে দিন। তোমাকেই জিজ্ঞেস করছি, তুমি উত্তর দেবে। এটা আবার কি কথা হলো? মানে তোমরা জিতে এসেছো বলে কোন ধরনের করাপশন বা দুর্নীতির গন্ধ পেলেও বলা হবে না? একদম না, কেন পাওয়া যাবে? প্রমাণ হওয়ার পর আমি জিজ্ঞাসা করি, আপনি দুটো কথা করেন, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সাধারণ মানুষ, দুর্নীতি প্রশ্ন তুলে যাবে না, তাহলে প্রশ্ন তুলুন, প্রমাণ যদি হয় তাহলে শাস্তি হবে, সব তো ওপেন রয়েছে ভাই, আমরা তো পালিয়ে যাচ্ছি না। কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে ক্লিয়ারলি, সেটা হচ্ছে কি, যে এই যে অভিযোগগুলো করা হচ্ছে, এই যে বুথে যারা টিভিতে বসে প্রোগ্রামটা দেখছে, শুধু তো আমরা নিজেরা রিপিট দেখবো বলে সেটা নয়, যারা টিভিতে দেখছে তারা কিন্তু জানে যে তাদের টাকাটা কেন্দ্র আটকে রেখেছে। এবার তারা এটা জানার পর কিন্তু তারা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত তৈরি করে, এবং সেটাই কারণ যে আজকে বিজেপি রোজ এই সমস্তগুলো বলতে বলতে তৃতীয় চতুর্থ হয়ে যাচ্ছে, কংগ্রেস সিপিএমও দ্বিতীয় হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? এগুলো ইন্ট্রোস্পেক্ট করার দরকার রয়েছে, ক্রমাগত এগুলো বলবেন, আর মানুষের গ্রাউন্ডের অভিজ্ঞতা আমি দেবাংশুকে বলবো যে এই যে কথাগুলো কলকাতায় বসে টিভিতে বসে বলছেন গ্রামের মানুষের বার্তা পাঠানোর জন্য, এই কথাগুলো যদি গ্রামে গিয়ে বলেন অবশ্যই গ্রামের কথা কি সেটাই তো জানতে চাইছি শামীম সাহেব আপনার কাছে, যে আপনি বলছেন হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে, কোথায় কোথায় কিভাবে দুর্নীতি হচ্ছে, যেখানে যার কারণে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে, সেটা প্রশাসনের কাছে গেলে কোনো অভিযোগ নেওয়া হচ্ছে না। আমি বলছি পশ্চিমবঙ্গের সব জেলা থেকে মামলা করতে এসেছে আমাদের কাছে, পশ্চিমবঙ্গের হেন জেলা নেই যেখান থেকে মামলা করতে আসেনি, এবং মামলা করতে এসে বলছে দাদা আপনি মামলাটা শেষ করুন, আমি কলকাতায় আছি, বাড়ি ফিরতে পারবো না, কোর্ট থেকে অর্ডার নিতে হচ্ছে যে তার সিকিউরিটি প্রদান করা হোক, এইসব তো আছেই। এই বেশি দূর যাওয়ার দরকার নেই, কলকাতায় দক্ষিণ 24 পরগনায় মোদাসের বলে একজন তৃণমূলের নেতা আছে, তার 3খানা বাড়ি আছে, সম্পত্তি কোটি কোটি টাকা হয়ে গেছে, রাস্তায় কাটা কেরোসিন বিক্রি করতো।
তো যাই হোক এইসব কথা বলে আমি বলছি দেবাংশুকে, যে দেবাংশু টিভিতে বসে বলছেন ঠিক আছে, গ্রামে গিয়ে বলার সময় আমার সময় শেষ হয়ে গেছে। আর আচ্ছা এক এক করে 10 সেকেন্ড করে সজলদা, পলিটিক্যাল রেসপন্স দেবাংশুরা পাচ্ছে, কি বলবে? পলিটিক্যাল রেসপন্স দেবাংশুরা পাচ্ছে। আপ কিংবা কংগ্রেসে জয়েন করবে, কিন্তু হঠাৎ বিজেপি মুখী হয়ে গেল কেন বুঝতে পারলাম না। কারণ ও একটু আগে বোঝালো যে বিজেপির কি করা উচিত কি উচিত নয়। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে বারবার বলছে দুর্নীতি হলে গ্রেপ্তার হয়েছে, দুর্নীতি হলে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা বলুন, আমফানের সময় যে টাকাটা আপনাদের লোকেরা ব্যাংকে ফেরত দিয়েছে, ব্যাংকের মাধ্যমে সরকারি ফেরত দিয়েছে, তাদেরকে কেন দুর্নীতি নিয়ে আমাদের চোখ থাকবে? মিনাক্ষী, দুর্নীতি নিয়ে আমাদের চোখ থাকবে। আমাদের দুর্নীতির বিষয়ে বারবার আমরা জবাব চাইবো, কারণ শুধুমাত্র 100 দিনের কাজ নয়, শিক্ষাক্ষেত্রে সব জায়গাতে যে দুর্নীতির অভিযোগগুলো উঠে আসছে তার পরিপ্রেক্ষিতে একের পর এক ডিবেট আমরা করেছি এবং পরবর্তীতেও করব। আপাতত অসংখ্য ধন্যবাদ সকলকে ডিবেটে যোগ দেওয়ার জন্য, যারা অনলাইন ছিলেন এবং যারা স্টুডিওতে ছিলেন আমাদের সঙ্গে। একটা ছোট বিরতি নেব, বিরতির পর ফিরছি আমি আর সঙ্গে। জবাব চায় বাংলা আজ এই পর্যন্তই, ফের কথা হবে কাল, চোখে চোখ রেখে নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।